কমার্স গ্রাহকদের টাকা ফেরতে হাইকোর্টের রুল, শিগগিরই সুখবরের আশ্বাস মন্ত্রণালয়ের। এটা তো আইনি প্রক্রিয়া আছে, ডিফ্রিজ করার পরেই কিন্তু আমরা এই টাকাটাকে আমরা সার করতে পারবো। তুলার বাজারে ঊর্ধ্বমুখিতায় বিপাকে তৈরি পোশাক রপ্তানিকারকরা, শিগগির দাম কমার সম্ভাবনা দেখছেন না খাত সংশ্লিষ্টরা। আমদানি পর্যায়ে আরও নিম্নমুখী পেঁয়াজের দাম, সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 30 টাকা দরে। আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। জুলাই থেকে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ই কমার্স গ্রাহকদের টাকা ফেরতে কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে বৈঠক শেষে এই তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ASM শফিকুজ্জামান। এদিকে গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরতে কেন নির্দেশ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশের পেমেন্ট গেটওয়েগুলোতে এখনও আটকে আছে গ্রাহকের 214 কোটি টাকা। তার আগে জব্দ ছিল আরও প্রায় 250 কোটি, যার সুরাহা খুঁজতেই উচ্চ আদালতে দ্বারস্থ হন 348 জন ভুক্তভোগী। টাকা ফেরত চেয়ে করেন রিট। সোমবার এসক্রোতে গ্রাহকের আটকে থাকা অর্থ ফেরতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। নগদ বলেছে তারা একটা আইনের লোপহুলকে তারা কাজে লাগাচ্ছে। তারা বলছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে আমরা টাকাটা আটকে রেখেছি, কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার নির্দেশ না দিলে এই টাকাটা আমরা ফেরত দিতে পারবো না। তারা এই সুযোগ চাচ্ছে, বলছে কোর্ট কিংবা বাংলাদেশ ব্যাংক যদি আদেশ দেয় তাহলে দিব। তারা শত শত কোটি টাকা নিয়ে ব্যবসা করছে এই টাকা ফেরত না দিয়ে। এটা একটা শুভঙ্করের ফাঁকি বা একটা আইনের একটা দুর্বলতার সুযোগ নিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছেন স্বস্তির আভাস। সচিবালয়ে এক বৈঠক শেষে জানানো হয় ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণায় ব্যাংকে জব্দ অর্থ ফেরতে কাজ শুরু হয়েছে। স্ক্রচ সার্ভিসের যে 214 কোটি টাকা ফেরতের বিষয়, সেটা হলো আমি বলেছি যে আমাদের 25 তারিখের মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে, আমরা জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছি এবং আমরা এটা মূলত CID ফ্রিজ করে রেখেছে এবং তাদেরকে আমরা যে চিঠি দিয়েছি এরপরে তারা হয়তো যখন ডিফ্রিজ করবে, এটা তো আইনি প্রক্রিয়া আছে, ডিফ্রিজ করার পরেই কিন্তু আমরা এই টাকাটাকে আমরা সার করতে পারবো। উচ্চ আদালতের রিটকারীদের তথ্য অনুযায়ী জুলাই থেকে দেশের পেমেন্ট গেটওয়েগুলোতে প্রায় 30,000 গ্রাহকের অর্থ আটকে আছে। আতি আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। সহসা কমছে না তুলার দাম। আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য আর দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত যোগান না থাকায় হিমশিম খাচ্ছে তৈরি পোশাক খাত। পরিস্থিতি থেকে উত্তরণে রপ্তানিযোগ্য পণ্যের দাম নির্ধারণের পরামর্শ তুলা আমদানিকারক ও টেক্সটাইল মিল মালিকদের। আর রপ্তানি প্রবৃদ্ধির সুযোগকে কাজে লাগাতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যৌথভাবে কাজ করার আহ্বান BGME-এর। ইফতেখার আলমের রিপোর্ট। তুলার বাজারে অস্থিরতা কাটছেই না। কোভিডের ধকল কাটিয়ে বিশ্বজুড়ে কয়েক গুণ বেড়েছে এই কাঁচামালের চাহিদা, সাথে যোগ হয়েছে জাহাজে পণ্য পরিবহনের বাড়তি খরচ। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তাই এখন প্রতি পাউন্ড তুলা বিক্রি হচ্ছে প্রায় $1। তবে বিশ্ববাজারে তুলার দাম যত বেড়েছে, অভিযোগ আছে দেশের বাজারে তার চেয়েও বেশি দাম রাখার। দাম কমাতে আমদানিকৃত সুতার উপর 37% কর প্রত্যাহারের দাবি থাকলেও স্থানীয় শিল্পের কথা মাথায় রেখে তা করা হয়নি। চায়না কিন্তু তার এক্সপোর্টকে ধরে রাখার জন্য ওই আন্তর্জাতিক বাজার থেকে কটন পারচেস করতে হচ্ছে তাকে অতিরিক্ত, যেটা আগে লাগতো না। যার কারণে এখন ইন্টারন্যাশনাল মার্কেটে কটনের এই ক্রাইসিসটা তৈরি হয়েছে এবং এটা আগামী 1 বছরও এই ক্রাইসিস থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ফলে এই কটনের ক্রাইসিস কিন্তু এটা চলবে এবং থাকবে। কাঁচামালের এমন বাড়তি দামের সাথে পাল্লা দিয়ে বিশ্ববাজারে টিকে থাকতে নেওয়া হচ্ছে নিত্য নতুন কৌশল। বাড়ানো হয়েছে পাশের দেশ থেকে তুলা আমদানি, তবে এতেও মিলছে না সুখবর। যারা PSU করছে, যাদের LC হয়েছে, এইগুলির প্রাইস কোনোভাবে বাড়ছে না। তার অর্থ 60 দিন আমরা সিকিউর করে রাখছি যে LCগুলি ওগুলি ডেলিভারি অন টাইম হবে। কেউ যদি না দেয় আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিব। তবে আমরা দেখছি এই পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি, ডেলিভারি স্মুথলি হচ্ছে। যেমন আমিও $4.5 মিল মার্ক বিক্রি করছি, ডেলিভারি দিচ্ছি এখন। তা আমি মনে করি যে আমাদের সমঝোতাটা থাকলে আমরা বাজার ধরতে পারবো। আর বাজার যতই পেনিক হোক, স্পেকটুকুলাররা এই মার্কেটে একটা গেম খেলছে। আমার কাছে মনে হচ্ছে যেন
ইন্ডেক্সটা ডিসেম্বরের পরে আবার পড়ে যাবে। আমরা চাই যে লোকাল ইয়ার্ন আমরা কিনবো, লোকাল ফ্যাব্রিক কিনবো, আরও লোকাল ফ্যাব্রিকের ক্যাপাসিটি হোক, লোকাল ইয়ার্নের ক্যাপাসিটি হোক। আমরা ইম্পোর্টেড ইয়ার্নের উপরে ডিপেন্ডেন্সে থাকতে চাই না। সুতরাং তারা যেন এমন প্রাইস না করে যে আমরা বাইরের থেকে ইম্পোর্ট করতে হয় আমাদেরকে, বা বাইরের ইম্পোর্টের দিকে আমরা বেশি ঝুঁকি। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। গত এক সপ্তাহে দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি। সপ্তাহব্যাপী বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। স্বাধীনতার পর তৈরি পোশাক খাত এগিয়েছে অনেক দূর, যা বিশ্বে এখন দ্বিতীয়। তবে ওষুধ, মাছ ও কৃষি পণ্য সহ পিছিয়ে নেই অন্যান্য খাতও। এখন পর্যন্ত অংশীদারিত্ব খুব বড় না হলেও অগ্রগতি দৃশ্যমান। বাণিজ্য ও বিনিয়োগ আকর্ষণে দেশ যথেষ্ট উর্বর, যেখানে নতুন বীজ বুনেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021। এসেছে $100 কোটি বিদেশি বিনিয়োগের আশ্বাস। চায়না কিন্তু অলরেডি ফোকাসিং আউট অফ মেনি ইনভেস্টমেন্টস, এবং তারা কিন্তু যে মার্কেট শেয়ার এত বড় ছিল তাদের, তারা ওই সেক্টরে আর কনসেন্ট্রেট করছে না। এই বিজনেসেসগুলো কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্ট করে আনতে হবে এখন, যেটা আমরা বলি মাঝে মাঝে ইন সাম কেসেস সানসেট ইন্ডাস্ট্রি যখন রিলোকেট করছিল সেখানে কিন্তু আমরা আকর্ষিত করতে পারিনি ভিয়েতনাম বা যেটা সাউথ কোরিয়া করে ফেলেছে। এখন আমাদের সময়, অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ হ্যাজ শোন দ্যাট দে আর চ্যাম্পিয়ন। At the same time আমাদের পোটেনশিয়াল ইনভেস্টমেন্ট অপরচুনিটি যেটা এসছে, যেটা আপনাদেরকে বলেছি চাইনিজ একটা কোম্পানি বিশাল ইনভেস্টমেন্ট করতে চায়। নাইজেরিয়া যেটা বলেছি যে আপনাদেরকে যে ফার্মাসিউটিক্যাল ওরা এখানে করে ওরা নাইজেরিয়াতে ওরা এক্সপোর্ট করবে। সপ্তাহব্যাপী ভার্চুয়াল সামিট শেষে এর নানা দিক তুলে ধরেন আয়োজকরা। আর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর অর্থনৈতিক অগ্রগতি রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ দেন বাণিজ্য সচিব। আমাদের এই বাণিজ্য যাতে বাধাগ্রস্ত না হয় 2026 সালের পরে, আমাদের ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং এর জন্য যে অর্থের দরকার সেটা যেন বাধাগ্রস্ত না হয়, সেখানে তাদের যে দায়িত্ব সেটা যেন তারা সঠিকভাবে পালন করেন, সেই বিষয়গুলো আমাদের মিডিয়াতে আশা করি উঠে আসবে। এটি করতে গেলে আমাদের যে অ্যাভারেজ শুল্ক আছে সেটা হয়তো কমাতে হবে। সেটা এখনই হয়তো আমরা কমাতে কতটা পারবো সেটা একটা প্রশ্ন, কারণ এনবিআর একটা উদ্দেশ্য তো শিল্পায়ন, আর একটা হচ্ছে দেশের যে অর্থায়নটা, মানে বাজেট করার যে সাপোর্টটা সেটা দিতে হয়। এ সময় পণ্যের বাণিজ্যিকীকরণ ও রপ্তানি প্রক্রিয়ায় বৈচিত্র্যতার গুরুত্ব তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। সমস্যা তো অনেক জায়গায় আছে, তবে মুন্নাফ রশিদ, চ্যানেল 24, ঢাকা। সিলেটের কাজী আব্দুল হকের হাত ধরে শুরু আল হারামাইন পারফিউমের যাত্রা। প্রায় 50 বছরের পথ চলায় সুগন্ধি জগতে হয়ে উঠেছে পরিচিত এক নাম। মধ্যপ্রাচ্য, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় 60টি দেশে রপ্তানি হয় বাংলাদেশি কোম্পানিটির সুগন্ধি। আরব আমিরাতের আজমানে অবস্থিত আল হারামাইনের সবচেয়ে বড় কারখানা ঘুরে আরও জানাচ্ছেন রেদওয়ান শোয়েব। দেশের গণ্ডি ছাপিয়ে মধ্যপ্রাচ্য, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের সুগন্ধি জগতে সুপরিচিত নাম আল হারামাইন পারফিউমস গ্রুপ। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার সহ বিশ্বের 12টি দেশে আছে যাদের আউটলেট। 60 দেশে রপ্তানি হয় সুগন্ধি। সিকে, গুচি, ডেভিডফের মতো ব্র্যান্ডগুলোর সাথে পাল্লা দিয়ে বিস্তৃতি বাড়ছে বাংলাদেশি এই কোম্পানির। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে আল হারামাইন পারফিউমস, যার সবচেয়ে বড় কারখানা আরব আমিরাতের আজমানে। সেখানেই চ্যানেল 24-এর ক্যামেরা। 1,80,000 বর্গফুটের যে ফ্যাক্টরিতে কাজ করেন প্রায় 3,000 শ্রমিক। আগর কাঠ থেকে সুগন্ধির মান নিশ্চিত করতে কি নেই সেখানে? কারিগরদের হাতের মমতায় আরও বেশি প্রাণবন্ত হয় পারফিউমগুলো, যেখানে রাত দিন চলে সুগন্ধি উৎপাদন। এখানে প্রোডাক্টটা হালকা পেপার বোতলের মধ্যে ফ্রেগরেন্সটা যে মিক্সিংটা আমরা করলাম, ওটা বোতলে ভরে, ওটা ক্যাপ কলার পাম্প ক্লিন করে পেপার বক্সে ভরে এভাবে ওটাকে র্যাপিং করে আমরা স্টোরে পাঠিয়ে দিই। মান নিয়ন্ত্রণে আছে অত্যাধুনিক ল্যাবরেটরি। বিশেষজ্ঞরা আস্থার প্রতিদান দিয়ে চলেছেন বলেই জনপ্রিয়তা বাড়ছে এই ব্র্যান্ডের। প্রতিদিন প্রায় 120 ধরনের পারফিউম উৎপন্ন হয় এই কারখানা থেকে। 1970 সালে সিলেটের কাজী আব্দুল হকের হাত ধরে সৌদি আরবের গোড়াপত্তন। তবে ব্র্যান্ডটির ব্যাপক প্রসারের নেপথ্যে বড় ছেলে মাহতাবুর রহমান। তিনি 1982 সালে সৌদি আরব থেকে আরব আমিরাতে মূল ব্যবসা স্থানান্তর করেন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আল হারামাইনের প্রতিটা ফ্যাক্টরি, আউটলেটে অগ্রাধিকার প্রবাসী বাংলাদেশিদের। বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে, তো ডিপার্টমেন্ট ওয়াইজ বুঝে আমরা বাংলাদেশের কিন্তু অবশ্যই প্রায়োরিটি দেই, কারণ যেহেতু বাংলাদেশের প্রতিষ্ঠান এবং
আমার নিজের বাড়িও বাংলাদেশে এবং আমি বাংলাদেশের প্রতি শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, আমি বাংলাদেশেও আমার অনেক ইনভেস্টমেন্ট হয়ে গেছে। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার হাতের নাগালে আল হারামাইনের পারফিউমগুলো, যার মূল্য 2,000 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। আতরের জন্য সুনাম রয়েছে ব্র্যান্ডটির। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, আজমান, আরব আমিরাত। আজ থেকে শুরু হয়েছে আয়কর মাস। করোনার কারণে এবারও হচ্ছে না কর মেলা, তবে নভেম্বর মাস জুড়ে করদাতাগণ প্রতিটি কর কার্যালয়ে পাবেন কর মেলার যাবতীয় সুবিধা। আয়কর মাস উপলক্ষে সারা দেশের 31টি কর অঞ্চলের 649টি সার্কেলে করদাতাদের দেয়া হচ্ছে বিশেষ সেবা। এবছর সরকারি কর্মকর্তাদের রিটার্ন দাখিলের জন্য 1 থেকে 14 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও অফিসার্স ক্লাবে বুথ রাখা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে 9 ও 10 নভেম্বর বিশেষ আয়োজন করা হয়েছে। এদিকে পাইকারি বাজারে বাড়তে শুরু করেছে আলুর দাম। বগুড়ায় হিমাগারে মজুদ এই কৃষি পণ্যের কেজি প্রতি বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়। কয়েকদিন আগেও যা বিক্রি হয়েছিল সর্বোচ্চ 11 টাকা দরে। বেশ কয়েক মাস পর পাইকারি পর্যায়ে আলুর দাম কিছুটা বাড়ায় লোকসান কমার আশায় রয়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। তারা জানান, উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুর জন্য খরচ হয়েছে অন্তত 18 টাকা। ফলে বর্তমান দামে বিক্রি করলেও বড় ধরনের লোকসানের শঙ্কায় আছেন বগুড়ার চাষিরা। লোকসান কমাতে রপ্তানি শুরু এবং টিসিবির মাধ্যমে আলু বিক্রির দাবি জানান তারা। হিলিতে আরেক ধাপ কমল পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে এই মশলা জাতীয় পণ্য বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা দরে। পূজার বন্ধের পর ভারতীয় পেঁয়াজ আসতে থাকায় এর দাম ক্রমান্বয়ে কমছে বলে জানান ব্যবসায়ীরা। এছাড়া এই মশলা জাতীয় পণ্যের আমদানি শুল্ক কমানোর প্রভাব বাজারে পড়েছে বলে মনে করেন তারা। দাম কমতে থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। বাজারে দাম নিয়ন্ত্রণে দ্রুততর সময়ের মধ্যে পেঁয়াজ খালাস করা হচ্ছে বলে জানায় হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ। শীতকালীন যে পেঁয়াজটা, পাতা পেঁয়াজটা, এটা মার্কেটে আসছে। এদিক থেকে বার্মা পেঁয়াজের চাহিদা ব্যাপক। সব দিক মিলায়ে এলসি পেঁয়াজের চাহিদার ডিমান্ড একেবারেই কম। 38-40 টাকা, আর সে পেঁয়াজ আজকে কিনলাম 28 টাকা 30 টাকা। আর একটু নর্মাল যেটা সেটা কিনলাম 22 টাকা 24 টাকা। এতে আমার সুবিধা আছে, কাস্টমারও কিনতে পারতেছে। আফ্রিকা থেকে 22টি উট পাখি এনে বাণিজ্যিক সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। সংশ্লিষ্টরা বলছেন, খামারিদের প্রশিক্ষিত করতে পারলে ভবিষ্যতে এর বিস্তার ঘটানো সম্ভব। পুষ্টিমান ও স্বাদে ভালো হওয়ায় ভবিষ্যতে নিরাপদ আমিষের উৎস হিসেবে এর চাহিদা বাড়বে বলে ধারণা প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তার। ফারহানা হকের রিপোর্ট। স্বচ্ছ কাচের মতো চোখ, উঠতে না পারলেও নাম তার উট পাখি। আফ্রিকা থেকে এই 22টি পাখি এনে বাণিজ্যিক উৎপাদনের জন্য গবেষণা করছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। সঠিক প্রক্রিয়ায় লালন পালনে খামারিদের প্রশিক্ষিত করতে পারলে এর বিস্তার ঘটানো সম্ভব বলে মনে করছেন প্রাণীবিজ্ঞানীরা। দেশের যে ক্লাইমেটিক কন্ডিশন, এই ক্লাইমেটিক কন্ডিশনে কিন্তু আমরা এদের পারফরমেন্স এখন পর্যন্ত ভালো দেখতে পাচ্ছি। 6 মাস বা 9 মাসের টোটাল দিনকে যদি অ্যাভারেজ ডেইলি গেইন এডিজিতে যদি কনভার্ট করি, তাহলে কিন্তু ব্রয়লারের চেয়ে প্রায় 3 গুণ এটি বৃদ্ধি পাচ্ছে। আমরা সারা দেশের বিভিন্ন রিজিয়নে মডেল খামারি সিলেকশন করে তাদেরকে কিন্তু এই পালন পদ্ধতি সরাসরি হাতে কলমে শিখিয়ে দিয়ে তাদেরকে মডেল খামারি বানানোর পরিকল্পনা আমাদের আছে। উট পাখির মাংসের বাজার মূল্য কেজি প্রতি 2 থেকে 3 হাজার টাকা হলেও ভবিষ্যতে নিরাপদ আমিষের উৎস হিসেবে এর চাহিদা বাড়বে বলে ধারণা প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তার। প্যানেল টেস্ট করেছি, খেয়ে দেখেছি যে মুরগির স্বাদের গন্ধে সম্পূর্ণভাবে মুরগির মাংসের মতো। ঘাস জাতীয় খাবার খেয়ে তাদের বৃদ্ধি হয়ে থাকে এবং মাংসের প্রোডাকশন অন্যান্য পোলট্রি বা হাঁস মুরগির তুলনায় অনেক বেশি। কাজেই আমাদের এই নিরাপদ আমিষের সরবরাহের জন্য আমরা উট পাখি নিয়ে কাজ করছি। আমরা গত 1 বছরের গবেষণার ফল দেখেছি, তাতে আমাদের মনে হয়েছে যে উট পাখির মাংস বাংলাদেশে পপুলারিটি পাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে একটি পূর্ণবয়স্ক উট পাখির মাংস হয় প্রায় 2.5 মণ। ফারহানা হক, চ্যানেল 24, সাভার, ঢাকা।
দেশে প্রথমবারের মতো জিও পটেটো সার্ভিস চালু করেছে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ও বায়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। দেশের 9টি বিভাগের 25টি উপজেলায় শুরু হচ্ছে জিও পটেটো পরিষেবা, যার সাথে জড়িত হচ্ছেন 50,000-এরও বেশি কৃষক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এর এখনকার আয়োজন এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।